आपकी আদালতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওপর অভিযোগ হলো যে ইনি আসলে অঙ্গুলি হেলনে চলা একজন মুখ্যমন্ত্রী। মান সাহেব, আপনি কিং অফ কমেডি ছিলেন, মানুষ আপনাকে কিং অফ পাঞ্জাব বানিয়ে দিয়েছেন, সিং ইজ কিং। কিন্তু রাহুল গান্ধী বলেন যে এই কিন্তু একটা কাঠের পুতুল, একে কেজরিওয়াল চালায়। কে বলে? রাহুল গান্ধী। তাহলে পাঞ্জাবে রাহুল গান্ধীর পার্টিকে কে চালায়? রাহুল গান্ধী কি মোগার মানুষ না ভাটিন্ডার মানুষ? আমাদের ন্যাশনাল পার্টি, আমাদের পার্টির হেড অফিস তো দিল্লিতে, তবুও এখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়, এখান থেকেই তো আমাদের সব রকম কাজকর্ম হয় আমাদের। না, উনি বলেন যে আমি ভগবন্ত মানকে খুবই সম্মান করি, খুবই রেসপেক্ট করি, কিন্তু ওনাকে এটা চেষ্টা করতে হবে যাতে রিমোট কন্ট্রোল দিয়ে এই পার্টিটা না চলে। আমার মতে রাহুল গান্ধী নিজের পার্টিটাই চালনা করুক। মানে দেশের রাজধানীতে, ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া, সেই দেশের রাজধানীতে এই দেশের সবথেকে পুরনো ন্যাশনাল পার্টি কংগ্রেস 2015 থেকে শুরু করে ওদের কতগুলো এমএলএ রয়েছে স্যার? 0। কতগুলো এমপি রয়েছে স্যার? 0। রাজ্যসভায় কতজন আছে স্যার? 0। এমনকি যে এলাকায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আর এদের সমস্ত কংগ্রেসের আর বিজেপিদের লোকেদের বাড়িঘরদর রয়েছে, সেখানকার এমএলএ কে? অরবিন্দ কেজরিওয়াল। নতুন দিল্লি বিধানসভা, তার মানে রাহুল গান্ধী কি আমাদের ভোট দেবে? কিন্তু ওনার বাড়ির চাকর, মালি সবাই আমাদের ভোট দেয়। তাই ওনাকে বলুন নিজের পার্টি চালাক। মানে রাহুল গান্ধী বাবুর মানে এটা তো এমন কথাই হলো যে একটা দোকানদার ছিল, সে ধারের জ্বালায় জর্জরিত ছিল, সবাই তার কাছ থেকে ধার চাইতো, সে কাউকে না বলতে পারতো না। অবশেষে সে বোর্ড লাগিয়ে দিল, দোকানদারটা কংগ্রেসই ছিল, সে বোর্ড লাগিয়ে দিল রাহুল গান্ধী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ধার দেওয়া বন্ধ। তো গ্রামবাসীরা বলল সোজাসুজি বলে দিন না, এর মানে সারা জীবন। তো স্যার উনি নিজের কংগ্রেসকে আগে ঠিক করুন, ঠিক বলেনি? কংগ্রেস কখনো এদিক ঘোরে। আমি তো পার্লামেন্টে বলেছিলাম, দিল্লিতে তো মায়েরা তো নিজের সন্তানকে পৃথিবীর সব থেকে ছোট গল্প শোনাতে পারে, এক যে ছিল কংগ্রেস, ব্যাস গল্প শেষ। আপনি সত্যিই পাঞ্জাব থেকে কংগ্রেসকে সরিয়ে দিয়েছেন, কিন্তু পাঞ্জাবে এখনও আকালি দল আছে, আর সুখবীর বাদল বলেন যে আমাদের মুখ্যমন্ত্রী পাঞ্জাবে কম থাকেন, গুজরাট, হিমাচল আর দিল্লিতে বেশি ঘোরাঘুরি করেন। দেখুন, পাঞ্জাবে অফিসে সব থেকে বেশি যায় যে মুখ্যমন্ত্রী, পাঞ্জাবে মানুষের মাঝখানে সব থেকে বেশি থাকা মুখ্যমন্ত্রী। আপনি যদি লিস্ট বার করে দেখেন তাহলে আপনি আমার নাম ওখানে পাবেন। মাত্র 1.5 বছর হয়েছে। এর আগে যা হয়েছিল, এই বড় বড় বাড়িতে থাকা মানুষরা, এত বিশাল বড় বড় এদের বাড়ির দেওয়াল, এরা মুখ্যমন্ত্রী হওয়ার পর ভেতর থেকে নিজেদের দরজার খিল আটকে শিকল তুলে দিত, যাতে বাইরের সমস্ত মানুষরা আমাদের আশেপাশে না আসতে পারে। ওরা জানতেও পারেনি, আপনি তো আগেই বলে দিলেন যে মানুষ ওদের দরজার বাইরে শিকল তুলে দিয়েছিল যাতে ওরা বাইরে বেরোতে না পারে। তাই স্যার এখন সুখবীর বাদল, এদের সবার সম্পর্কে কথা বলা, এদের কর্ম অনুযায়ী কথা বলতে পারেন। চলুন এবার আমি আপনার পার্টির এমএলএদের নিয়ে কথা বলি, মন্ত্রীদের নিয়ে কথা বলি। কেউ জানে না যে ভগবন্ত মান কখন কাকে বের করে দেবেন, আর তারা তো এটাও জানে না যে কখন কাকে মন্ত্রী বানিয়ে দেবে। যদি তাই হয় তাহলে তো ঠিকই আছে, প্রত্যেকেরই ইচ্ছে থাকা উচিত, হওয়াও উচিত যে আমি যে কোনো সময় মন্ত্রী হতে পারি। আর যদি কেউ অন্যায় কাজ করে, সেটা আমার নিজের লোক হোক বা আত্মীয় স্বজন বা আমার বাড়ির কোনো সদস্য, যদি তারাও অন্যায় করে তাহলে তারা শাস্তি পাবে। আমি তো সবাইকে এটা জানিয়ে দিয়েছি। যদি আমি, প্রায় 1.5 বছর হতে চলল, যদি আমি 1 টাকাও সরকারের আত্মসাৎ করি, সরকারের সমস্ত টাকার অপপ্রয়োগ করি, 1টা টাকাও যদি আত্মসাৎ করি, তার মানে সেটা 1টা টাকা নয়, বুঝবে সায়ানাইড ট্যাবলেট খেয়ে নিয়েছি আমি। এর থেকে বেশি
গ্যারেন্টি আজকের যুগে কেউ দিতে পারবে না। কিন্তু এটা তো কারণ পাঞ্জাবের পরম্পরা নয়, সেটা বাদলের পরিবার হোক বা অমরিন্দরের পরিবার হোক, নিজের পরিবারের দিকে কেউ আঙুল তোলে না। এটাই তো সব থেকে বড় দুঃখের কারণ। সবার আগে আমি তো স্বাস্থ্যমন্ত্রীকেই বের করে দিয়েছি, তারপর একজন এমএলএর কমপ্লেন এসেছিল, তাকে বের করেছি। আমরা যদি অন্যকে কারাপশনের জন্য ধরি, তাহলে তো আমাদের বাড়ির মধ্যেও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যেখানে আমাদের ভোটের চিহ্নও ঝাঁটা, পরিষ্কার তো করতেই হবে। যেখানেই যাবে সেখানেই পরিষ্কার করবে। তাই জন্য আমি বলি, আমার বিষয় হলো একটাই এজেন্ডা, যে পাবলিকের টাকার যদি কেউ অপপ্রয়োগ করে তাহলে আমি তার হিসেব নেব। একজন মন্ত্রী ধরা পড়েছে যে কংগ্রেসের মন্ত্রী ছিল, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিল। তারপর তার বাড়ির তল্লাশি নেওয়া হলো। বাড়ি তো অসাধারণ ছিল, করাপশনের টাকা ঢুকতো যে। বড় বড় ড্রয়িং রুম, চকচকে মার্বেল, শ্যান্ডলিয়ার। কিন্তু এমন একটা জিনিস পাওয়া গেল যেটা দেখে আমার খুব দুঃখ হলো। আর ভগৎ সিংয়ের কথা মনে পড়লো, আর তাকে স্মরণ করলাম যে ভগৎ সিংজি, আমরা আপনার সামনে দাঁড়িয়ে লজ্জিত। কি হচ্ছে সব? মানে একটা বাড়ি থেকে নোট গোনার মেশিন পাওয়া গেল। বাড়ির মধ্যে নোট গোনার মেশিন কি করছে ভাই? ব্যাংকে তো থাকতে পারে। আপনাদের কারো বাড়িতে নোট গোনার মেশিন আছে? নোটই তো নেই, মেশিন কোত্থেকে আসবে? তাহলে একটা নোট গোনার মেশিন একজন মন্ত্রীর বাড়িতে কেন ছিল স্যার? তার মানে প্রতিদিন এত টাকা আসতো যে তার পরিবারের লোকেরাও বলতো, আমরা আর গুনতে পারছি না, মেশিন নিয়ে এসো। মানে এতটা লুটে পুটে যাবেটা কোথায়? এত বড় বাড়ি বানিয়েছে, কিন্তু থাকেটা কোথায়? এইটুকু একটা ঘরে, এইটুকু ব্যাস, জেলে। আমি তো প্রতিদিন এই প্রার্থনাই করি যে হে ঈশ্বর, আমি যেন এমন কোনো সিদ্ধান্ত না নিই যাতে কারো সংসারের উনুনের আগুন নিভে যায়। আমি যেন এমন সিদ্ধান্ত নিতে পারি যাতে পরিবারের মধ্যে আনন্দ ছড়ায়, আর পাঞ্জাব যেন আবার নাচ গান হাসি আর ভাংড়া নাচের পাঞ্জাব হয়ে যায়। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? ফাইনাল রাউন্ড। স্যার, আমরা আপনাকে গান গাইতে শুনেছি, তাই আপনার কাছে একটা অনুরোধ, প্লিজ একটা গান শোনান প্লিজ। সন্তরাম উদাসী হলো আমাদের একজন নামকরা শায়ের, তো সেটাই আমি আপনাকে গুনগুন করে, যদিও অনেকটা দেরি হয়ে গেছে তাও ঠিক আছে, আপনি শুনতে চেয়েছেন, আমি শোনাচ্ছি। ਮਾਂ ਧਰਤੀਏ ਤੇਰੀ ਗੋਦ ਨੂੰ ਚੰਨ ਹੋਰ ਬਥੇਰੇ, ਨੀ ਮਾਂ ਧਰਤੀਏ ਤੇਰੀ ਗੋਦ ਨੂੰ ਚੰਨ ਹੋਰ ਬਥੇਰੇ, ਤੂੰ ਮੰਗਦਾ ਰਹੀਂ ਵੇ ਸੂਰਜਾ ਕਮੀਆਂ ਦੇ ਵੇੜੇ, ਤੂੰ ਮੰਗਦਾ ਰਹੀਂ ਵੇ ਸੂਰਜਾ ਕਮੀਆਂ ਦੇ ਵੇੜੇ, ਜਿੱਥੇ ਤੰਗ ਨਾ ਸਮਝਣ ਤੰਗੀਆਂ ਨੂੰ, ਜਿੱਥੇ ਵਾਲ ਤਰਸਦੇ ਕੰਗੀਆਂ ਨੂੰ, ਜਿੱਥੇ ਮਿਲਣ ਅੰਗੂਠੇ ਸੰਗੀਆਂ ਨੂੰ, ਨੱਕ ਵਗਦੇ ਅੱਖਾਂ ਚੁੰਨੀਆਂ ਤੇ ਦੰਦ ਕਰੇੜੇ, ਤੂੰ ਮੰਗਦਾ ਰਹੀਂ ਵੇ ਸੂਰਜਾ ਕਮੀਆਂ ਦੇ ਵੇੜੇ, ਤੂੰ ਮੰਗਦਾ ਰਹੀਂ ਵੇ ਸੂਰਜਾ ਕਮੀਆਂ ਦੇ ਵੇੜੇ, ਜਿੱਥੇ ਜੰਮਦਾ ਬੰਦਾ ਸੀਰੀਏ ਟਕਿਆਂ ਦੀ ਮੀਰੀ ਪੀਰੀਏ, ਜਿੱਥੇ ਕਰਜੇ ਹੇਠ ਪੰਜੀਰੀਏ, ਬਾਪੂ ਦੇ ਕਰਜ਼ ਦੇ ਸੂਦ ਪੁੱਤ ਜੰਮਦੇ ਜਿਹੜੇ, ਧੀਆਂ ਹੌਂਕੇ ਭਰਦੀਆਂ ਅਸਮਾਨ ਜੁਡੇਰੇ, ਤੂੰ ਮੰਗਦਾ ਰਹੀਂ ਵੇ ਸੂਰਜਾ ਕਮੀਆਂ ਦੇ ਵੇੜੇ, ਤੂੰ ਮੰਗਦਾ ਰਹੀਂ ਵੇ ਸੂਰਜਾ ਕਮੀਆਂ ਦੇ ਵੇੜੇ। বাহ!